জাতীয় ঐকমত্য কমিশন আবারও আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির ব্যাপারেই মতামত জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা কাঠামোর বাইরে গিয়ে আলাদা একটি সাংবিধানিক কাউন্সিল গঠনের যে প্রস্তাব তাতেও মত দিয়েছে দলটি। কিন্তু এই আনুপাতিক নির্বাচন পদ্ধতি কবে থেকে কার্যকর চায় দলটি? সাম্প্রতিক সময়ে বিদেশি শক্তির সঙ্গে আতাতের যে সমালোচনা উঠেছে সে ব্যাপারে দলটির উত্তর কী? এসব নিয়ে আজকের ভোটের ট্রেন্ড আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আজ ঐকমত্য কমিশনে বিশেষ করে সংবিধান সংস্কার কিংবা সংশোধনের ব্যাপারে মতামত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুরুতেই চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেগুলোর উল্লেখযোগ্য দিকগুলো। আমরা দেখছি যে যেই মতামত দিয়েছে তার মধ্যে দেখা যায় যে ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 77টির সঙ্গে একমত হয়েছে দলটি। একমত নয় 53টিতে, আংশিকভাবে একমত 36টিতে। মূলনীতির ক্ষেত্রে পঞ্চদশ সংশোধনী ফিরিয়ে আনার প্রস্তাব করেছে। বিশেষ করে তারা বলছে যে সংবিধানে বহুত্ববাদ যেই ঐকমত্য কমিশন যে প্রস্তাবের মূলনীতিতে যে বিষয়গুলো রয়েছে সেইখানে তারা বলছে যে সর্বশক্তিমান আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস এটি ফিরিয়ে আনার প্রস্তাব তারা করছে। একাধিক পদ অধিকারের বিষয়ে যে প্রধানমন্ত্রী যিনি তিনি একই সঙ্গে সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে দলের প্রধান হতে পারবেন না, তারা এ ব্যাপারে বলেছে যে সর্বোচ্চ 2টি পদ তারা এখানে একজন সংসদ সদস্য বা প্রধানমন্ত্রী অধিকার করতে পারবেন। আর সংবিধানের যে 70 অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা সেখানে আছে যে অর্থ বিল ও আস্থা ভোট ব্যতীত সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবে, এ ব্যাপারে জামাত একমত। আমরা দেখছি যে এর পরের যে কার্ডটি, আমরা একটু পরের কার্ডটিতে যাব, সেইখানে তারা বলছে যে জামাত জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের যে প্রস্তাবটি আছে সেটার ব্যাপারে একমত। রাষ্ট্রপতি নির্বাচনে যে ইলেকটোরাল পদ্ধতি সেটির বিরোধিতা করেছে জামাত। তারা বলছে যে না, এই সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়াটাই যথার্থ হবে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাসের কথা তারা বলছে এবং 20 সদস্যের উপদেষ্টা পরিষদ হতে পারে এই ক্ষেত্রে জামাত বলছে। এবং এই ক্ষেত্রে সবশেষ যিনি প্রধান বিচারপতি যিনি পদত্যাগ করেছেন বা অবসরে গেছেন তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে, এভাবে তারা মতামত দিয়েছে। নিম্নকক্ষেই 300 আসনে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন চায় জামাত। আর নিবন্ধন আইন বাতিল করার ক্ষেত্রেও তারা পরামর্শ দিয়েছে এই ঐকমত্য কমিশনে। আজকের এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবেও। দেখছেন ভোটের ট্রেন্ড। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। আজাদ ভাই, আশা করি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। কারিগরি ব্যাপার রয়েছে, আশা করি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আজাদ ভাইকে শুনতে পাচ্ছেন আমাদের? আজাদ ভাই, আপনাকে স্বাগত। আপনারা আজকে যে ঐকমত্য কমিশনে যে প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলো আপনি যুক্ত হবার আগেই আমরা দেখিয়েছি দর্শকদের, একটা হাইলাইটও দিয়েছেন গণমাধ্যমে, সেগুলো থেকেই আমরা দেখলাম যে আপনারা কী কী চান। সেখানে আমরা দেখলাম যে আপনারা এই জাতীয় নির্বাচনের 300 আসনে পিআর পদ্ধতি, আনুপাতিক প্রতিনিধিত্ব, এটা চাচ্ছেন। প্রশ্ন হলো যে এটা কি এই নির্বাচনে আপনারা চান কিনা? আরেকটা ব্যাপার বলি যে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ গঠনের যে প্রস্তাব যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেখানে তো পিআরের কথা বলা হয়েছে উচ্চকক্ষে, মানে 100 আসন হবে উচ্চকক্ষে। তাহলে আপনারা কি সেটার সাথে একমত না? ধন্যবাদ এখন টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সাথে ঐকমত্য কমিশনের সকাল 10:30টায় সিটিং শুরু হয়েছে, বিকাল 5টা নাগাদ শেষ হয়েছে, মাঝখানে ব্রেক ছিল। জামায়াতের 10 সদস্য টিম আমরা সেখানে অংশগ্রহণ করেছি। আমাদের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের নেতৃত্ব দিয়েছেন। তো এখানে যে প্রশ্নটা আপনি করেছেন পিআর পদ্ধতি নিয়ে, পিআর পদ্ধতিটা আমরা আগামী ইলেকশনকে সামনে রেখেই প্রস্তাব দিয়েছি, এটা যেন আগামী ইলেকশনে প্রয়োগ করা হয়। জাতীয় সংসদ নির্বাচনে যে 300 আসন সেখানে সরাসরি ভোটে পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক হারে নির্বাচন, দলের প্রতীকের পক্ষেই মানুষ যে ভোট দেবে, কাস্টিং ভোট, প্রাপ্ত ভোটের
দলের যে সংখ্যানুপাতিক ভোটের সংখ্যা হবে তার আলোকে আসন নির্ধারণ, এটাই হলো পিআর পদ্ধতি। একই সাথে আমাদের প্রস্তাবে পার্লামেন্টের নিম্নকক্ষ হিসেবে 300 আসন, আবার নারী আসন সংরক্ষিত 50, যদি আলোচনার ভিত্তিতে সেটা বাড়ে সেটা সহ একটা সংরক্ষিত নারী আসনও পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক হারে হবে। আর উচ্চকক্ষে যেটা হবে, প্রস্তাব যদি অনুমোদন হয় ঐক্যমতের ভিত্তিতে, সেখানে আমরা একই সিস্টেম বলেছি যে না মানে সেই ক্ষেত্রে কি ওই দ্বিকক্ষ বিশিষ্ট যদি আইনসভাটা হয়, সেখানে আপনারা কি এই যে নিম্নকক্ষ যেটা, সেখানে কি পিআর চাচ্ছেন, বা দ্বিকক্ষের সাথে আপনারা কি একমত আছেন প্রস্তাবটা যেভাবে আছে? না না, নিম্নকক্ষে তো আমরা চাচ্ছি, নিম্নকক্ষে আগামী নির্বাচনকে সামনে রেখেই পিআর পদ্ধতি আমরা চাচ্ছি। কিন্তু ঐকমত্য কমিশনের যে প্রস্তাব আছে সেখানে তো আমরা যতদূর দেখেছি যে নিম্নকক্ষটা যে প্রচলিত যে নির্বাচন সেভাবেই হবে, এবং উচ্চকক্ষকে তারা পিআর চাইছে, অর্থাৎ উচ্চকক্ষটা হয়তো 100 আসনের হবে, কিন্তু আপনারা চাইছেন যে নিম্নকক্ষেও পিআর চাইছেন, তাই তো? হ্যাঁ, জি জি জি, আমরা নিম্নপক্ষে পিআর চেয়েছি। না এইখানে আজাদ ভাই প্রশ্ন করি যে আপনারা কেন এই নিম্নকক্ষে পিআরটা চান? এইটা হলো যে 71-এর পরে আমরা তো এই যে ভোটের ট্রেন অনেকদিন ধরে করছি, আমরা হিসাব করে দেখলাম যে এই আনুপাতিক যে মানে রেশিও আছে যে আমাদের মানে ভোটের দিক থেকে 5 থেকে 8% বেশি না। তাহলে আপনারা কেন মানে যে আনুপাতিক ইয়েতে যাচ্ছেন, মানে আপনারা কি খুব মানে কোন যুক্তিতে, বা আপনারা কি মনে করছেন যে আনুপাতিক হইলে আপনারা ভালো করবেন? আপনার তথ্যগত প্রথমে আমি কারেকশন দিই, 91-এর নির্বাচনে আমরা 10%-এর উপরে ভোট পেয়েছি, আর পরবর্তীকালে নির্বাচনগুলো হয়েছে জোট, সবখানে আমরা ইলেকশন করি নাই, যেখানে করেছি সেই পার্সেন্টেজে আপনি বলছেন। আর অল ওভার বাংলাদেশ আমাদের ভোটের পার্সেন্টেজ বর্তমান যে আগস্টের বিপ্লবের পরবর্তী সময়ে মানুষের যে আগ্রহ, উদ্দীপনা, জামাতের প্রতি আস্থা ও সমর্থন, সেই প্রেক্ষিতে এটা অনেক গুণ বেড়েছে। আর আমাদের কিবোর্ড বেড়েছে এটা নয়, আমরা দেশের জন্য একটা এমন সুন্দর পদ্ধতি চালু করতে চাই যেখানে নির্বাচনে যে অনিয়ম হয়, ডাকাতি হয়, কেন্দ্র দখল হয়, এখানে যে কালো টাকার সরাসরি হয়, এখানে যে বিভিন্ন ম্যানিপুলেশন হয়, এই অনিয়মগুলো বন্ধ হবে পিআর পদ্ধতি নাম্বার 1। এই যে আনুপাতিক নির্বাচন পদ্ধতি, এটা হলো কি ওই ধরেন কালো টাকার ছড়াছড়ি, অনিয়ম, কেন্দ্র দখল, এগুলো কমবে? মানে এটার সাথে ওইটার যুক্তিটা কি? হ্যাঁ, অবশ্যই কমবে, অবশ্যই কমবে, অবশ্যই কমবে। কেন কমবে? এখানে কোনো স্থানীয় আসন ভিত্তিক কোনো প্রার্থী থাকবে না, এখানে থাকবে দল এবং দলের প্রতীক। সেই কারণে এখানে দল যে ভোট পাবে সেখান থেকেই দল তার দলের কারা প্রতিনিধিত্ব করবে সংসদে তার তালিকা দেবে, সেই অনুযায়ী ইলেকশন কমিশন ওই দলের টোটাল নাম্বারটা চূড়ান্ত করবে, এভাবে পুরো পার্লামেন্টটা গঠিত হবে। তাহলে এটা ম্যান টু ম্যান যদি প্রতিদ্বন্দ্বী আসন ভিত্তিক হয়, সেখানেই এই প্রভাবটা বেশি পড়ে, অশুভ প্রভাব সেখানেই পড়ে। পিআর পদ্ধতির সুবিধা এটাই, দলভিত্তিক হওয়ার কারণে এখানে ব্যক্তি ইন্টারেস্ট থাকবে না, ফেয়ার ইলেকশন হবে। আপনারা এটা মনে করছেন? আজাদ ভাই আমাদের সঙ্গেই থাকুন, দর্শক দেখছেন ভোটের ট্রেন। জি আজাদ ভাই, আপনার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, যেটা হলো যে একটা তো বাস্তবতা আছে, মানে এই নির্বাচনের আগেই আপনারা পিআর চান, আবার যেভাবে আলোচনা হচ্ছে আপনারা নিম্নকক্ষেই পিআর চাচ্ছেন, মানে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন। মানে এখানে তো বিশেষ করে এই আপনাদের দীর্ঘদিনের মানে মিত্র বিএনপি এবং রাজনীতিতে বড় শক্তি, তারা তো এটা সরাসরি বিরোধিতা করছে যে না, তারা এটা চায় না। তাহলে তখন কি হবে? তখন আপনারা কোন পথে যাবেন? না, এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে কোনো দল যে কোনো মত দিতে পারে, সেক্ষেত্রে মতদ্বৈততা থাকা স্বাভাবিক। আর ঐক্যমত কমিশন
এই ঐক্যমত প্রতিষ্ঠার কাজটি করছে। সেক্ষেত্রে আমরা আশাবাদী এই সুন্দর পদ্ধতিটা সবাই গ্রহণ করবে এবং আমরা এক জায়গায় আসতে পারবো বলে আমাদের বিশ্বাস। আর ঐক্যমত্য কমিশন যেহেতু এ ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছে আর দেশের জনগণ এই পদ্ধতিকে সাপোর্ট করছে, সুতরাং আমরা জনগণের জন্য কল্যাণকর পদ্ধতি হিসাবে এটার প্রস্তাব দিয়েছি, আমাদের দলের কল্যাণের জন্য নয়। এই জন্য এটা সকল দলের জন্যই এটা সুন্দর পদ্ধতি হবে। বিশেষ করে দল যদি পার্লামেন্টের মেম্বার ঠিক করে দেয় তাহলে এখানে কম্পারেটিভলি যারা কনফিডেন্ট পার্লামেন্টে রোল করতে পারবে তাদেরকেই বাছাই করাই স্বাভাবিক। আবার বিভিন্ন দল আরও আছে, মেজর পার্টি এবং ইন জেনারেলি ইসলামী দল, আরও অনেক দল আছে, সব দলের প্রতিনিধিত্ব করার একটা সুযোগ মিলবে, সুযোগ পাবে আজাদ ভাই। কিন্তু এখানে কিন্তু একটা মানে ভিন্ন ধরনেরও কিন্তু এখানে আলাদা আর একটা সমালোচনা কিন্তু রাখা হচ্ছে আজাদ ভাই। সে প্রশ্নটাও করি যে এই পদ্ধতি যদি চলে বা এই আনুপাতিক পদ্ধতি যদি আসে সেখানে মানে আওয়ামী লীগ সব থেকে বেশি লাভবান হতে পারে, এই ধরনের একটা সমালোচনা, এই ধরনের একটা অভিযোগ বা আলোচনা কিন্তু আছে। এই প্রশ্নটার উত্তর আমরা বিরতির পর আপনার কাছ থেকেই নেব। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আজাদ ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আছি। আনুপাতিক নির্বাচন নিয়ে যে কথাটা আলোচনা আছে যে এই পদ্ধতি হলে আওয়ামী লীগ সব থেকে বেশি লাভবান হবে, আপনারা কি সেটা মনে করেন কিনা? আরেকটু সমালোচনা করি যে আপনাদের দলে কি আসলে এই সমালোচনাটা করা যায়? মানে গণতন্ত্রের আমরা নানা ধরনের সংস্কার চাচ্ছি, আপনাদের দলে কতটা গণতন্ত্র আছে? বিশেষ করে এই যে একটা সিন্ডিকেটের কথাও কিন্তু এখন আলোচনা আসছে যে আপনাদের দলের মধ্যে একটা সিন্ডিকেট আছে, যে না তারা নেতা নির্বাচন করে। আরেকটা ব্যাপার একসাথে করে রাখি যেহেতু আমাদের সময় কম, সেটা হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনাগুলো আসে সেগুলো তো আমরা এড়িয়ে যেতে পারি না, যে জামাত কি ভারতের সঙ্গে এখন গাঁটছড়া বাঁধছে? মানে জামাতকে তো রাজনীতির মাঠে এক ধরনের ভারত বিরোধী দল হিসেবে দেখা হতো। ছোট করে যদি উত্তর দেন আজাদ ভাই। অনেকগুলো প্রশ্ন করে ফেললেন। জি, প্রথম কথা হচ্ছে পিআর পদ্ধতিটা কে বেনিফিটেড হবে না হবে সে উদ্দেশ্যে আমরা করছি না। এটা হলো দেশ কতটুকু লাভবান হবে, আমাদের ভোটাররা জনগণ কতটুকু লাভবান হবে সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে আওয়ামী লীগ বেনিফিশিয়ারি হবে এই প্রসঙ্গটা একেবারে অপ্রাসঙ্গিক। কারণ হচ্ছে অতি সম্প্রতি একটা বিপ্লব ঘটল, সেখানে আওয়ামী লীগের অবস্থানটা কী ছিল দেশবাসী জানে। এত রক্ত, এত জীবন দেয়া, এত ক্ষত আহত, শাহাদত বরণ, এই প্রেক্ষাপটে আপনি যদি জনগণ আবার সেই ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসন করবে, এটা কোনো প্রাসঙ্গিক প্রশ্ন হতে পারে? এটা জনগণ কোনোদিন মেনে নেবে? জনগণ সেদিকে সমর্থন দিয়ে পিআর পদ্ধতির কারণে সুযোগ দিবে, এটা মনে করার কোনো কারণ নাই। সুতরাং আমরা এই প্রশ্নটার উত্তর পেয়েছি। আপনার দলের সম্পর্কে যে সমালোচনাটা আছে সেগুলোর উত্তর যদি একটু সংক্ষেপে দেন। হলো যে বলছি যে এটা আপনি বলছেন বাংলাদেশে দলের প্রধান থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত কোনো দলের অভ্যন্তরে যদি সমালোচনা পদ্ধতি বা গণতন্ত্রের চর্চা থাকে, আমি দাবি করছি দল হিসাবে জামাত ইসলামী সর্বোচ্চ পর্যায়ে শুধু নয়, সবচেয়ে সুন্দর নয়, ক্ষেত্র বিষয়ে একমাত্র ভারতের সঙ্গে আপনাদের যে আতাতের যেই সমালোচনাটা উঠছে এই সামাজিক মাধ্যমে, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং বানোয়াট সমালোচনা এবং ভিত্তিহীন সমালোচনা। কারণ যে ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ 16 বছর ধরে এখানে জুলুমতন্ত্র কায়েম করেছিল, কর্তৃত্ববাদ কায়েমের মাধ্যমে ভোটাধিকার হরণসহ জুলুম নির্যাতনের দিক থেকে জামাত সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ডক্টর হামিদুর রহমান আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।